2009 সালে আওয়ামী লীগ সরকারের সময় সংসদে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইন। গত 15 বছরে এই আইনে 10টি জঙ্গি দল নিষিদ্ধ হয়, আর প্রথম রাজনৈতিক দল হিসাবে গত বছরের 1 আগস্ট নিষিদ্ধ হয় বাংলাদেশ জামাত ইসলামী। গণজাগরণ মঞ্চের আন্দোলনের মুখে 2013 সালে ট্রাইব্যুনাল আইনের যে সংশোধনী আনা হয়, সেখানে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারেরও সুযোগ রাখা হয়, কিন্তু সংগঠনের সাজা কি সেটি উল্লেখ করা ছিল না। এখন আওয়ামী লীগের তৈরি আইনে সংশোধনী এনে দল হিসাবে আওয়ামী লীগেরই বিচারের পথ তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা বিচারে কোনো ফাঁকফোকর তৈরি হচ্ছে কিনা। এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজকের ভোটের ট্রেনে। আজকের আলোচনায় যুক্ত হবেন একজন আইনজীবী, তিনি জাতীয় নাগরিক পার্টির নেতা। আমরা তার সঙ্গে কথা বলবো। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমরা একটু দেখে নিতে চাই আজ রাজনৈতিক আলাপচারিতায় আজ কোথায় কি আলোচনা হলো, নির্বাচন সংস্কার এসব ইস্যু নিয়ে আমরা একটু দেখে নিব। একটু দেয়ালে দেখে নিতে চাই। আজকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন করতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। এবং এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে বিএনপি আনন্দিত। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গত বেশ কয়েকদিন ধরেই ছাত্র জনতা যে আন্দোলন করছিল, যে ছাত্র জনতার এই আন্দোলনের পর বিএনপির পূর্বের অবস্থান এবং পরের অবস্থান নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে, এবং সেখানে বিএনপি যদিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, নিষিদ্ধ করতে হবে। দর্শক, ভোটের ট্রেনের আজকে আলোচনায় যে কয়েকটি বিষয় আমরা দেখলাম, বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় বিশেষ করে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই। তারা মূলত নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুন সংবিধানের প্রয়োজন বলে বরাবরই বলে আসছে। গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি ফ্যাসিস্ট যে তৈরি হয়েছে যে সংবিধানের মাধ্যমে, সেই সংবিধানকে বাতিল করতে হবে, এ নিয়ে জোরে সোরে আওয়াজ তুলছে এবং গণপরিষদের একটি কথা বলছেন এবং সেখানে নতুন সংবিধান প্রণয়নের কথা বলছেন। কারণ এই সংবিধান এমন একটি সংবিধান যে সংবিধানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল স্বৈরাচার হয়ে উঠতে পারে, যা আমরা দেখেছি গত 15 বছরে বা এর আগেও। এছাড়া সংবিধানের যেসব ধারা বা যেসব বিষয় রয়েছে, সেখানে কিন্তু নির্বাচিত সরকার মেয়াদ শেষ হবার পরে তারপরে পরবর্তী সরকার আসার সময়ে যে অন্তর্বর্তী সময়, সে সময় নিয়েও কিন্তু একটি জটিলতা তৈরি হয়, যেখানে যদিও অন্তর্বর্তী সরকার হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এর আগে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু আদালতের রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সেটি আবার নিষিদ্ধ বা বাতিল করে দেয়। এবং এটি নিয়ে যেমন বিতর্ক রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়েও, যেখানে আস্থা ভোট বা দলের বিপক্ষে ভোট দেয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে ঐকমত্য তৈরি হচ্ছে বা ঐকমত্য কমিশন যে প্রস্তাবনাগুলো দিচ্ছে, সেখানেও কিন্তু একটি বিতর্ক তৈরি হচ্ছে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের। রাজনৈতিক দলের প্রধান সরকার প্রধান হতে পারবেন না, এটি নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। এই বিষয়গুলো যেমন রয়েছে, এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আজকে একটু আইনি বিষয়গুলো নিয়ে একটু আলাপ করব, যেহেতু গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সম্প্রতি বেশ দাবিটি জোরে সোরে উচ্চারিত হয় এবং গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে একটি সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা আইন বা বিচারের আগ পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে দল হিসাবে, এবং তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের একটি সিদ্ধান্ত হয়েছে মূলত। এবং আজকেও আবার একই সঙ্গে আরও একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যে যুক্ত করা হচ্ছে।
তো এই বিষয়টা আপনার সামনে একটু পরিষ্কার হতে চাই যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হলো নাকি হলো না, কার্যক্রম নিষিদ্ধ বলতে কি বোঝায়, একটু আইনি ব্যাখ্যাগুলো কি আপনি একটু জানাবেন। জি, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, দেখুন, যে দাবিটি আসলে ছাত্র জনতার পক্ষ থেকে ছিল, এটি বাংলাদেশের সাধারণ মানুষের, আপামর জনসাধারণের একটি দাবি ছিল যে আওয়ামী লীগ যেহেতু একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যকলাপ একটি নিবন্ধিত গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতো নয়, এবং যেহেতু তারা দীর্ঘদিন ধরে গুম খুন বিভৎসতার সাথে জড়িত, তাদেরকে তাদের যে রাজনীতি, তাদের যে কার্যক্রম, সেগুলোকে নিষিদ্ধের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। তো সেই দাবিটি বেশ অনেক দিন ধরেই, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরেই বেশ জোরে সোরে আলোচনা হয়েছিল। সাম্প্রতিক সময়ে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে এবং আলোচনার এক পর্যায়ে আবার একটি গণজোয়ারের মতো সৃষ্টি হয়। সেখান থেকে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে এই দাবিটি উঠে আসে। তো সেই দাবির পরিপ্রেক্ষিতে সর্বশেষ আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা যেটা বলেছেন, আমাদেরকে দুইটি বিষয় আইনি সংশোধনী আনা হয়েছে। একটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন রয়েছে, সেই আইনে সংশোধনী এনে কোনো সংগঠনের বিচারের আওতায় আনার জন্য একটি বিধান রাখা হয়েছে, যেটি এর আগে আমরা যখন দেখেছি যে এই গণঅভ্যুত্থানের পরে যখন এই আইনের সংশোধনী আনা হয়েছিল, সেই সংশোধনীতে এরকম একটি প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে এই প্রস্তাবটি শেষ পর্যন্ত আর বাস্তবায়ন হয়নি, কিন্তু মূল আইনে এটি আর অন্তর্ভুক্ত করা হয়নি। এখন এই ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে সেই বিচার বিধানটিকে আবার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যে বিষয়টি সবার কাছে উন্মুক্ত হলো সেটা হলো যে কোনো এখন সংক্ষুব্ধ ব্যক্তি অথবা রাষ্ট্র নিজে আওয়ামী লীগের বিচারের দলীয় সংগঠন হিসেবে বিচারের দাবিতে তারা কিন্তু ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবেন, এবং সেখানে যথাযথ বিচার প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনালের কাছে যদি প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠন তারা সংগঠন হিসাবে দোষী, তারা বিচারের আওতায় এসেছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, তখন তাদেরকে শাস্তি আরোপের একটা বিধান রাখা হয়েছে। সেই শাস্তি আরোপের মধ্যে তার কার্যক্রম নিষিদ্ধ করা, তাকে দল হিসেবে ব্যান করা, তার সম্পত্তি কনফিসকেট করা ইত্যাদি শাস্তি আরোপ করা হয়েছে। একই সাথে অন্য যে বিষয়টি আমরা গতকালকে দেখেছি যে সন্ত্রাস বিরোধী আইনে একটি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে, যেটার মাধ্যমে এই বিচারটি না হওয়া পর্যন্ত, অর্থাৎ ট্রাইব্যুনালে যখন কোনো মামলা হবে সেই মামলার বিচারটি শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার একটি বিধান রাখা হয়েছে, এবং সেই বিধানের আওতায় যেটি পরিপত্র আকারে এখনো জারি হয়নি, আমরা হয়তো এটি কার্যদিবসে এই পরিপত্রটি দেখতে পাবো। সেখানে বলা হয়েছে যে ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলমান থাকবে, সেই বিচার প্রক্রিয়ার রায় না আসা পর্যন্ত, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষীদের নিরাপত্তা, যারা সেখানে বাদী হবেন তাদের নিরাপত্তা, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি শব্দ আর উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং সেই নিষেধাজ্ঞাটা আসলে সাইবার স্পেস সহ সকল ধরনের মাঠে ঘাটে অন্যান্য যে মিটিং মিছিলের যে কার্যক্রম, সেগুলোর উপর বলবৎ থাকবে বলেই আমরা দেখতে পাচ্ছি। জি, আমরা বুঝলাম, কিন্তু এর আগে যে আওয়ামী লীগ যেভাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল যে অধ্যাদেশ দিয়ে, সেই অধ্যাদেশ দিয়ে এই সরকার নিষিদ্ধ করলো না কেন? কারণ এই দল হিসাবে তো নিষিদ্ধ করার একটা দাবি ছিল। আসলে এখানে কোনো আইনের ফাঁকফোকর দেখেন কিনা? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আইনটির কথা আপনি বলছেন, সেটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারা অনুযায়ী কোনো সংগঠনকে, কোনো সত্তাকে সরকার ওই আইনের তফসিলভুক্ত করতে পারে এবং যাদেরকে নিষিদ্ধ করতে পারে, যেটি আমরা আওয়ামী লীগের একেবারে শেষ সময়ে জামাত ইসলামের ক্ষেত্রে দেখেছি, এবং এই গণঅভ্যুত্থানের পরে ছাত্রলীগের ক্ষেত্রেও আমরা দেখেছি। ছাত্রলীগকেও কিন্তু নির্বাহী আদেশেই এভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ ওই আইনের তফসিলভুক্ত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে অপরাধ, সেটিকে শুধুমাত্র নির্বাহী আদেশে বাদ দেওয়ার বা নির্বাহী আদেশে নিষিদ্ধ করার মতো প্রক্রিয়ার কথা, এটা কিন্তু ছাত্র জনতার দাবি ছিল না। ছাত্র জনতার দাবি ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই জায়গা থেকে আসলে এইখানে আইনি মারপ্যাচ বা ফাঁকফোকর খুব একটা আমি দেখছি না, কারণ
আমাদের মূল যেটি আইন, যে আইনে বিচার হবে বলে আমরা বিশ্বাস করছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেই আইনে সংশোধনী আনা হয়েছে এবং এই সংশোধনী আসার আগ পর্যন্ত, অন্তর্বর্তী সময় পর্যন্ত তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং সেখানেও যে বিদ্যমান আইনটি রয়েছে সে আইনে নয়, নতুন একটি সংশোধনী আনয়নের মাধ্যমে। সেক্ষেত্রে এখানে এর আগে জামাত ইসলামকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল সেটির সাথে এটি সুস্পষ্ট ফারাক রয়েছে। আমরা সরকারের উদ্দেশ্যটাও এখান থেকে অনুমান করতে পারছি যে সরকারও চাচ্ছে যে বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের ফয়সালা হওয়া, আওয়ামী লীগ প্রশ্নের ফয়সালা হওয়া। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতেই আসলে ট্রাইব্যুনালেই এই বিচারটি সম্পন্ন হবে বলে আমরা আশাবাদ রাখছি। আমরা যে গতকাল পর্যন্ত আমাদের কাছে যেটি মনে হয়েছিল যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে আওয়ামী লীগকে দল হিসাবে তার নিষিদ্ধ করা সম্ভব, কিন্তু আজকে যে আবার সংশোধনীটি আসলো উপদেষ্টা পরিষদের বৈঠকে, সেখানে তো মনে হচ্ছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বা রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার জন্য দল হিসাবে সেখানে তাদের নিষেধাজ্ঞার বিষয়টি আসছে। আসলে দল হিসাবে নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞার বিষয়গুলোর পার্থক্য কি, এই নিয়ে কিন্তু জাতির মধ্যে একটু বিভ্রান্ত রয়েছে, আপনি একটু স্পষ্ট করবেন। ধন্যবাদ। এখানে একটি বিষয় একটু স্পষ্ট করে রাখি, দল হিসেবে যখন কোনো সত্তাকে বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করা হয় তখন তার সকল কিছুই আসলে নিষিদ্ধ হয়ে যায়, ইনক্লুডিং তার রাজনৈতিক দল হিসেবে তার যদি নির্বাচন কমিশনের সাথে কোনো নিবন্ধন থাকে, তার যদি কোনো সম্পদ থাকে, সেটিও বাজেয়াপ্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়ে যায় আইনগতভাবেই। এবং সেই নিষিদ্ধ ঘোষিত সত্তা বা সংগঠনকে যদি কেউ তার কাজে সম্পৃক্ত হয় এমনকি সমর্থন করে, তাকেও শাস্তির আওতায় আনার একটা বিধান রয়েছে। কিন্তু এখন যে বিষয়টি আনা রয়েছে, বিষয়টি সরকার এই নতুন একটি বিষয় আসলে তারা এই নতুন একটি আয়োজনের মাধ্যমে তারা এই ফয়সালাটার দিকে যেতে চেয়েছেন, যে তাদের ইন্টেনশনটা একেবারেই ক্লিয়ার। তারা চাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যে রয়েছে সেই আইনের মাধ্যমে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের প্রশ্নের সুরাহা হবে, কিন্তু সেই সুরাহা না হওয়া পর্যন্ত সন্ত্রাস দমন আইন অনুযায়ী তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এখন এই নিষিদ্ধের কার্যক্রমটা কিন্তু এর আগে সন্ত্রাস বিরোধী আইনে ছিল না, যে কারণে আমরা এর স্বরূপটি এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা শুনেছি যে এটি নতুন সংশোধনী সেখানে অনুমোদন হয়েছে, সেই সংশোধনীটি যখন আসবে তখন এটি আসলে সবার কাছে পরিষ্কার হবে যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা বলতে আসলে তারা কি বুঝিয়েছেন। তবে স্পষ্ট করে বলে রাখতে চাই যে দল নিষিদ্ধ করার কার্যক্রমটি অনেক ব্যাপক, এবং দল যখন নিষিদ্ধ হয়ে যায় সেই দল তার অফিস পরিচালনা করতে পারে না, তার কার্যক্রম পরিচালনা করতে পারে না, এমনকি নির্বাচন কমিশনের সাথে তার যে নিবন্ধন থাকে সেটিও বাতিল হয়ে যায়। কিন্তু এখন যেভাবে এই আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম বলতে আমরা দল অপারেশনালের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা আসলে করতে পারবে না। শুধুমাত্র এই বিধানটি দিয়ে, তার কার্যক্রম নিষিদ্ধ বিধানটি দিয়েই কিন্তু তার সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ তৈরি হলো না, অথবা বাতিল করার বিষয়টিও একটি ধোঁয়াশা তৈরি হলো। কিন্তু এখানে নির্বাচন কমিশন যদি এখন চায়, এই সংশোধনের বিধান দিয়ে তারা কিন্তু তার নিবন্ধনটি বাতিল করতে পারবে না, কিন্তু তাদের এই নির্বাচন কমিশনের সাথে যে নিবন্ধন রয়েছে সেটি স্থগিত করার সুযোগ কিন্তু নির্বাচন কমিশনের কাছেও তৈরি হয়েছে এই সংশোধনের মাধ্যমে। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এনসিপির চাওয়া নতুন সংবিধান, এদিকে আইন উপদেষ্টা আজকে বলেছেন নতুন সংবিধান প্রণয়ন করতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। আপনারা কি তার বক্তব্যের সঙ্গে একমত, বা এনসিপির অবস্থান কি? জি, এটা আইন উপদেষ্টা যে সময়সীমা নিয়ে যে কথা বলেছেন এটির সাথে আসলে আমরা একমত নেই। এনসিপি একেবারে তার রাজনৈতিক আবির্ভাবের শুরু থেকেই বলে আসছে, বা তারও আগে থেকে যখন নাগরিক কমিটি হিসাবে বাস্তবায়ন অপারেট করছিল, অথবা তারও আগ থেকে যখন এই গণ অভ্যুত্থানটি সংগঠিত হয় নাহিদ ইসলামের ডাকে, সেখানে কিন্তু সরাসরি নতুন বন্দোবস্তের ডাক ছিল। সেই নতুন বন্দোবস্ত বলতে আসলে নতুন একটি সংবিধান প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রবেশকেই আমরা বুঝিয়েছি, এবং সেখানে আমরা স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের যে বর্তমান সাংবিধানিক কাঠামো, সেই কাঠামো যে কোনো ব্যক্তির জন্য একনায়কতান্ত্রিক হওয়ার যথেষ্ট উপাদান এখানে রয়েছে, এবং ফেসিবাদী হয়ে ওঠার কাঠামো সম্পূর্ণ এখানে বিদ্যমান। সে জায়গা থেকে আমরা নতুন সংবিধান চেয়েছি, এবং নতুন সংবিধান চাওয়ার একমাত্র উপায় হলো গণপরিষদ নির্বাচন। আমরা গণপরিষদের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রণয়নের কথা বলেছি, কিন্তু সেটিতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে এটি আমরা কখনোই মনে করছি না। আমরা বলেছি যে পরবর্তী যে নির্বাচনটি সম্পন্ন হবে সে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদের নির্বাচিত সদস্যরা তারা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশের জন্য প্রণয়ন করবেন, যে সংবিধানের আলোকে বা এর পরের বাংলাদেশ পরিচালিত হবে।
তো আমরা এই জায়গা থেকে আইন উপদেষ্টার যে বক্তব্য সময়সীমা নিয়ে সেটির সাথে আমরা মোটেই একমত নই। জি, অনেক ধন্যবাদ। আপনাদের অবস্থান আমরা বুঝতে পেরেছি। গণপরিষদের মাধ্যমেই গণপরিষদ সদস্যরাই নতুন সংবিধান প্রণয়ন করবে আপনি বলছিলেন। দর্শক, এই ছিল ভোটে টেনের আজকের আয়োজন। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।